আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রহমান সামাদি, রেজাইন অ্যাসেসমেন্ট চ্যানেল থেকে হজবরল পডকাস্টের আরেকটা এপিসোডে। আজকে আমার সাথে দুজন খুবই আমাদের প্রিয় মানুষ বসে আছেন, অত্যন্ত পরিচিত, সবাই চিনবেন। আমি খুবই এক্সাইটেড দিস এপিসোড। ছোট্ট একটা ইন্ট্রো লিখেছিলাম আমরা, সেটা একটু পড়ার চেষ্টা করছি। নট এভরি জার্নি বিগিনস উইথ এ রোড ম্যাপ। কিছু যাত্রা শুরু হয় ছেঁড়া জ্যাকেট, এত দূরে হাজার মাইল পাড়ি দিয়ে আসা একটা সুটকেসের ভাঙা চাকা, কিন্তু তার সাথে যেটা আসে সেটা হচ্ছে আনব্রেকেবল ড্রিমস এন্ড স্বপ্ন, এবং হচ্ছে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যে সংগ্রাম। তো আজকে আমরা দুজন স্পেশাল মানুষকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে, আহ যাদের স্বপ্নের গল্প শুনবো, সংগ্রামের গল্প শুনবো। Their story is not just about সংগ্রাম and uh, they're also it's about you know staying true to the passion and the family unity যে একটা কথা আছে, এবং অলসো অন টপ অফ দ্যাট হচ্ছে তাদের কমিউনিটির প্রতি ভালোবাসা এবং ডেডিকেশন এবং কন্ট্রিবিউশন। স্বাগত জানাচ্ছি আমি মান আদার দেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জসিমউদ্দিন ভাইকে, এবং তার অত্যন্ত গুণী কন্যা ফাইরুজ জয়ীকে। কেমন আছেন জসিম ভাই? ধন্যবাদ। আমাদের সবার প্রিয় রঙ্গন, যাকে আমি অনেক দিন ধরে চিনি এবং তার যে কালচারাল একটা আহ, আগ্রহ আছে সেটা একদম শুরু থেকেই জানতাম। তো আজকে তাকে আবার উপস্থাপক হিসেবে পেয়ে আমি খুব আনন্দিত এবং আমি আশা করি আহ, সে আমাদের সাথে কাজ করে মানে উপভোগ করতে পারবো আমরা সবাই। অবশ্যই, অবশ্যই। থ্যাংক ইউ। উপস্থাপক হয়ে ওঠার চেষ্টা করছি। থ্যাংকস ফর ইউর ওয়ার্ডস। ফাইরুজ, কেমন লাগছে, কেমন আছো? I feel very excited. I'm so thankful যে আপনারা আজকে আমাদেরকে আপনাদের শোতে ডাকছেন. Your show is so well known and বাংলাদেশি community যে একটা নিজস্ব show আছে. It's so cool to see. So I'm just very excited to be here and to talk to you today. থ্যাংক ইউ। আমার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে আসার জন্য, আমাদের আমন্ত্রণ ভাড়ানোর জন্য। আমরা সরাসরি চলে যাবো কিছু প্রশ্নে, জানার চেষ্টা করবো আপনাদের জীবন, ব্যাকগ্রাউন্ড, পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। বাই দ্য ওয়ে, এটা বলেছেন কেন আমি জানি না, ফাইরুজ ইজ ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট Bangladeshi entrepreneurs in the city. She's only 22, maybe. She opened her business like when she was 21. So that is very inspiring. তো আমরা এই সংগ্রামের সাফল্যের গল্পগুলো বলতে চাই, সাহসের গল্পগুলো বলতে চাই, এবং সেক্ষেত্রে আমরা চলে যাবো জসিম ভাই সরাসরি। জসিম ভাই, ছোটবেলার দিনগুলো কেমন ছিল সেই চট্টগ্রামের চন্দ্রনাই গ্রামের? আমাদের গ্রামটা ছিল অত্যন্ত সুন্দর এবং সবচেয়ে তখন আমরা বুঝতেই পারতাম না, ইলেকট্রিসিটি ছিল না। তো আমরা ছোটবেলায় খুব এনজয় করতাম। তবে আমার একটা স্মৃতি মনে আছে, তখন মুক্তিযুদ্ধের সময় আমরা দেশে কিভাবে আমার মায়ের সাথে ঘর থেকে ঘরে চলে যেতাম, সেই জিনিসটা এখনো মনে আছে। তো সেটা তো একটা জিনিস। আরেকটা হলো, আমাদের গ্রামের মানুষজন এত বেশি উচ্চশিক্ষিত ছিল, যারা আহ, বাংলাদেশের আহ, সবচেয়ে সর্বোচ্চ পুরস্কার আহ, আহ, স্বাধীনতা পুরস্কার দুজন পেয়েছে। আর একজন আমার পিতা আব্দুল মোতালেব, তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন কৃষি উন্নয়নের জন্য। তো অতএব আমাদের গ্রামটা অত্যন্ত অত্যন্ত রিসোর্সফুল এবং সবাইকে অনুসরণ করার মতো মানুষ, যারা সবাই নিজেকে নিজের জায়গায় স্টাবলিশ করছে, যে কারণে আমরাও খুব অনুপ্রাণিত হয়ে নিজেকে পড়ালেখা এবং অন্যান্য কাজে নিয়োগ করেছিলাম। তার জন্য হয়তো আমরা আজকে এখানে আসছি। থ্যাংক ইউ জসিম ভাই। ছোটবেলা সেই সেসব গল্প। ফাইরুজ, তোমার বাবা যেখানে বড় হয়েছেন সেখানে ইলেকট্রিসিটি ছিল না। How do you take that when you make that? It seems like a very difficult life. আমি ওয়াইফাই ছাড়া একদিন আমি ফাংশন করতে পারি না, তো এটা অনেক কঠিন একটা জিনিস। কিন্তু আমি সবসময় বলি যে লাইক আব্বা যদি হার্ড ওয়ার্ক না করতো, আমি আজকে এখানে এতক্ষণ ইনস্টাগ্রাম দেখতে পারতাম না। And to have the education I have and everything, তো সেই ইলেকট্রিসিটি ছাড়া যে ম্যাজিকটা করতে পারছে, I don't know if I can do it with electricity, but I'm very appreciative of it. Nice, nice. Thank you. আম, এই যে জেনারেশনের যে দূরত্ব, এবং একজনের অতীতের সম্বন্ধে আরেকজনের বর্তমানে কারো কোনো মিলই নেই। অনেক এগিয়ে গেছে, পৃথিবী বদলে গেছে। এই জিনিসটাকে জসিম ভাই কিভাবে দেখেন?
আমরা সবসময় মানুষ সবকিছুর সাথে যারা অ্যাডজাস্ট করতে পারে না তারা আসলে স্রোতে হারিয়ে যায়। আমি আমার জন্মই হয়েছে স্রোতের বিপরীতে যাওয়ার জন্য। মাছের থেকে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার মানুষ নিতে পারে, সেটা হচ্ছে খড়কুটা পানিতে দিলে সেটা হারিয়ে যায় স্রোতের গতিতেই। কিন্তু মাছ একমাত্র প্রাণী যে স্রোতের বিপরীতে নিজেকে স্টাবলিশ করে এবং যেতে পারে। তো মানুষ হিসেবে আমি সবসময় চেষ্টা করি স্রোতের বিপরীতে চলতে এবং নিজেকে প্রতিষ্ঠা করতে এবং নিজের যত প্রকার ইচ্ছা আছে, ড্রিম আছে, সেটাকেই মানে, সামনে রেখে এগিয়ে যেতে। অতএব আমি কোনোভাবেই তালিকা প্রবাহে নিজেকে বাসিয়ে দিতে প্রস্তুত নই এবং আমি এভাবেই চলি। তো এই কারণেই আমি আজকে রেজিস্টারটা নিয়ে একটু এক্সাইটেড ছিলাম। জসিম ভাই খুবই গুছিয়ে কথা বলেন এবং খুবই ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলেন হয়তো। তো ফাইরুজ, এনি মানে what do you think of this time difference? I think one thing is আমি খুব লাকি যে আমার ফ্যামিলি লাইক আব্বা সেড সবকিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারে। আই থিঙ্ক যখন কানাডায় মানুষ আসে তখন একটা ক্যালকুলেটেড রিস্ক আছে যে বাচ্চারা বাংলাদেশে যেভাবে বড় হইতো সেরকম একই রকম ভাবে বড় হবে না। দ্য কানাডিয়ান ফ্যামিলি ভ্যালুজ এন্ড কমিউনিটি ভ্যালুজ এটা একটু ইন্টারফিয়ার করবে বাংলাদেশি ভ্যালুজ এর সাথে। But like he said, he doesn't go with the flow, and I've had a very understanding family. So এই কারণে I think a generational gap, a cultural gap টা আমাদেরকে অত বেশি affect করে না, and we've been able to be okay with it, I think, and adjust to it. Beautiful. কানাডায় প্রথম আসার গল্পটা চলে যাই। দুজনকে আহ, জিজ্ঞেস করবো আমরা একটু যদি বলতো ইয়েটা মানে প্রথম দিকটার দিনগুলো কেমন ছিল, কি কি চ্যালেঞ্জ এখানে ছিল? আসার পরে না আসার আসার আগেও যদি একটু শুরু করতে চান। না আসার আগে তো আমরা যেহেতু আমাদের এখানে আত্মীয় আছে, আমাদের ডাক্তার জামান এবং আমার বড় বোন ডক্টর কুলসুম, তারা আমাদেরকে স্পন্সর করছে ফ্যামিলি হিসেবে। আমরা সবগুলো এসছি এবং তাদের বাসায় ছিলাম, খুব ভালোই ছিলাম এবং খুব ভালো সবকিছু ছিল। কিন্তু যেহেতু আমার ওয়াইফের ব্রেন টিউমার ছিল, সে এখানে এসেই হঠাৎ অসুস্থ হয়ে গেল, তখন আমরা এবং হেলথ কার্ডও পাইনি। তো সেই অবস্থায় ডাক্তার জামান আমাদেরকে যে সাহায্য এবং সহযোগিতাটা করেছে সেটা অকল্পনীয় এবং অভাবনীয় সাহায্য। তো যাই হোক, তাকে তো একটু ধন্যবাদ দিতেই হয়। তার উপর যে আমরা যে কষ্ট করেছি, আমরা যে প্রত্যেকটা জিনিসে স্ট্রাগল করেছি, সেটার সাথেও সবার একটা সহযোগিতা, সবার একটা সহানুভূতি, সবার একটা অন্য রকমের ভালোবাসা পেয়েছি। তো সব বাঙালি তখন যারা ছিল, এখন যারা আছে, সবার প্রতি আমার একটা অন্য রকমের ভালোবাসা সবসময় থাকবে। আচ্ছা। সবাইকে কৃতজ্ঞতা জানালেন জসিম ভাই, যারা প্রথম দিককার দিনগুলোতে সাপোর্ট দিয়েছেন ওনাদেরকে অ্যাজ এ ফ্যামিলি। আমরা ভাবির অসুস্থতার ব্যাপারটা নিয়ে পরে বলবো। ফাইরুজ, যখন তুমি কানাডায় আসলে তখন এখানেও কিন্তু অনেক কম বাঙালি ছিল। তো হাউ ওল্ড ওয়ার ইউ? I was 7. 7. Mhm. তো তখন স্কুলে ঢোকার পর স্কুলের দিনগুলো কেমন ছিল? ওয়ার ইউ দ্য লাইক ওয়ান অফ দ্য ভেরি ফিউ কাভার্ড ফ্রেন্ড? Yes, আমার ক্লাসে I think 2 জন, 2 of us were brown kids, and যারা বাকি আর স্কুলে ছিল তারা এখানে বড় হয়েছে। তো they didn't get my fascination. আমি প্রথমবার স্নো দেখে আমি এত বেশি এক্সাইটেড হয়ে গেছি, they didn't understand আমি কেন এত হ্যাপি। আমার জ্যাকেট কেন এরকম দেখতে অনেক কোয়েশ্চেন্স হচ্ছে, বিকজ আমি বাংলাদেশ থেকে জ্যাকেট নিয়ে আসছি, and just all of it was very different for me, and অনেক isolating ছিল এক্সপিরিয়েন্সটা, বিকজ মানুষ বুঝতো না যে আমি অন্য জায়গা থেকে আসছি। আমি যখন আমার টিচারকে প্রথম বলছি যে আমি বাংলাদেশ থেকে আসছি, সে বলছে ইন্ডিয়া, তুমি ইন্ডিয়া মিন করতেছো। আমি বলছি না, আমি বাংলাদেশ মিন করতেছি। তো ইট ওয়াজ লাইক তখন এত কম বাঙালি ছিল এখানে যে মানুষ চিনতই না বাংলাদেশকে। But now so many people know Bangladesh, so that's really cool for me to see the evolution. যে আমি যখন আসলাম তখন কেউ জানতো না। আমরা আসবো এই টপিকে। জসিম ভাই, আপনার কাছে আমরা চাচ্ছি শাপলা ভাবির যে অসুস্থতা এটা কখন ধরা পড়লো? এটা প্রথম ইয়ে হলো 2010 ফেব্রুয়ারিতে, 21শে ফেব্রুয়ারিতে আমরা একটা ট্যুরে গেছিলাম রাঙামাটি। ওখান থেকে এসেই তার সিমটমটা দেখলাম এবং সাথে সাথে ডাক্তার ফোন করলাম, সে বলছে ব্রেনে কিছু একটা হয়েছে। তখন আমি ওই রাত্রেই সিটি স্ক্যান করে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলছে এক্ষুনি ঢাকায় চলে যান। ঢাকায় গিয়ে
ওখানে যিনি ছিলেন স্কয়ার হসপিটালে, উনি বললেন যে আমি অপারেশন করতে পারি কিন্তু ভীষণ ডিফিকাল্ট। তখন আমরা ওনাকে বললাম অল্টারনেটিভ কোনো কিছু আছে কিনা। সে বলতে ইন্ডিয়া চলে যেতে পারেন সিএমসিএস। তো আমরা সিএমসিএস এ গেলাম, গিয়ে ওখানেও সেম কথা, ভীষণ ডিস, ডান হাত ডান পা এবং মুখের কথা পরে এবার বন্ধ হয়ে যাবে। তখন আমার ওয়াইফ বললো যে আমি এভাবে বেঁচে থাকতে চাই না, লাশ হয়ে আমি বাংলাদেশে চলে যাবো। আমরা বাংলাদেশে চলে আসলাম এবং আমার একজন অত্যন্ত প্রিয় ডাক্তার তিনি আমাদেরকে বললেন যে সিঙ্গাপুরে চলে যাও। তখন আমাদের আর্থিক অবস্থা এবং অন্যান্য সবকিছু মিলাইয়া এটা অকল্পনীয় ছিল। তারপর ওনার সাহস এবং ওনার ইন্সপিরেশনে আমরা সত্যি সত্যি সিঙ্গাপুরে চলে গেলাম এবং সিঙ্গাপুরে লাকিলি আমরা এমন একজন ডাক্তারকে পেয়েছিলাম যার ব্রেন টিউমার সম্পর্কে এত বেশি জ্ঞান ছিল এবং এত বেশি আইডিয়া ছিল। সে আমাকে বলল যে তোমার ছোট ছোট দুটো বাচ্চা, আমি চাই না তোমার ওয়াইফ ইয়ে হয়ে যাক, মানে প্যারালাইজড হয়ে যাক। তো আমার কাছে একটা অল্টারনেটিভ ওয়ে আছে, যেটা জাপানের কাছে একটা মেশিন আছে, আমার কাছে একটা মেশিন আছে, পৃথিবীর আর কেউ এই সম্পর্কে জানে না। আমি গ্যারান্টি দিচ্ছি তোমার ওয়াইফ 98% ভালো হবে আর 2% ডাউট। আমি বললাম সাথে সাথে আমি তোমার 98% পক্ষে আছি। তো 20 দিন তারা আমাদেরকে থেরাপি দিল, এটাকে বলে রেডিওথেরাপি। এবং 20 দিনের পরে আমি যখন গেলাম তাদেরকে জানাতে যে আমরা কি আরো থাকতে হবে নাকি চলে যেতে হবে, বলে তুমি কি দেখতেছো আমার ওয়াইফকে কি নিয়ে আসছিলা, 20 দিনের মধ্যে কি ইমপ্রুভ হলো, তুমি টিকিট করা তাহলে এখনই চলে যাও। এরপরে তো 2 বছরের মতো কিছুই করতে হয় না আমাদেরকে। আবার যখন আমরা এখানে আসলাম তখনই আবার শুরু হলো। তো হেলথ কার্ড না পাওয়ার সত্ত্বেও আমাদেরকে ডক্টর কুমার বলল যে তুমি এটা ভুল চিকিৎসা করে আসছো, এটা ঠিক হয় না, এটা অপারেশন না করলে এটা বিপদ হবে। তারপর আমি বললাম, সে বললো যে অন্তত বায়োপসি করতে হবে। আমি বললাম বায়োপসি করলে কি কি ধরনের ইয়ে হবে? তখন তিনি বললেন যে প্রায় অপারেশনের মতোই। আমি বললাম, কোনো কিছু করার দরকার নাই, আপনি শুধু ওষুধ দেন আর যতক্ষণ যেভাবে থাকবে, কিচ্ছু করার দরকার নেই, অপারেশনের আশেপাশে যাওয়ার দরকার নেই। তারপরে 3 বছর পরে এসে উনি বললেন যে আমি তোমাদের আর সার্জন নাই। আমি বললাম যে আমাদের কোনো ব্যবহারে বা কোনো কারণে আপনি কি আমাদের সাথে আহ, মানে মাইন্ড করেছেন? বলে, না, ব্রেন টিউমার থাকলে আমি ব্রেন সার্জন, ব্রেন টিউমার ফুললি ডিসঅ্যাপিয়ার করেছে। তো সবাই বলছিল যে 6 মাস বাঁচবে। তো এখনো পর্যন্ত আমার ওয়াইফ জীবিত আছে, এটা একটা মারাত্মক মিরাকল। তো আমার মেয়েরা তাদের মাকে পেয়েছে, এটাই ছিল আমার সবচেয়ে বড় ড্রিম। আমার এই ছোট ছোট মেয়েদের মা দিব থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে অন্য মেয়ে নিয়ে আসা যায় কিন্তু মা আনা যায় না। তো অতএব সেই জায়গায় আমি সাকসেস। আলহামদুলিল্লাহ, রিয়েলি আমি এরকম ফাইরুজ, তখন তোমার বয়স কত ছিল? এবং আরেকটা ছোট বোন আছে, Yeah. হাউ ওল্ড ওয়াজ শি, এবং তুমি কি মনে পড়ে তোমার? Yeah. আমার মনে আছে আমার যখন ফার্স্ট সিজারটা হয়েছিল, it was so dramatic. আমি লাইফে কোনদিন সিজার দেখি নাই। তো I was very scared. I didn't know what was happening. সবাই ভয় পাইছিল। আমি তখন 5 years old ছিলাম, টিউশনে যাচ্ছিলাম তখন। And my sister was, আমার 5 year old, একদম ছোট, just like a year old, I think. তো আমার জন্য এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস ছিল। And বাংলাদেশে ছিলাম তখন অ্যাটলিস্ট আমরা সব ফ্যামিলি আমাদের আশেপাশে ছিল, আমার দাদু ছিল, আমার বুয়া ছিল, সবাই ছিল। কিন্তু এখানে আসার পরে it was even lonelier, and I always felt like this sense of like guardianship towards my sister. আমার মনে হচ্ছে like ও যাতে এইসব কষ্ট নিয়ে না জানে, ও যাতে happy থাকে, to enjoy her childhood and everything. So I always tried to make things fun for her so she wouldn't realize what's really going on. কিন্তু I felt a very big sense of responsibility towards her. And especially আমার যখন বেশি sick ছিল, she was in the hospital a lot. মাঝে মাঝে I would go to school one day and then Appa would go to work, and then we would alternate throughout the week because daycare was so crazy expensive here. কিন্তু I'm very thankful for those experiences. Also, it really made me who I am today, and it made my sister and I very close too because of that. Well, you became a mature person like overnight. Yeah, Yeah, responsibility changes as well. yeah. খুব কঠিন একটা জার্নি পার হয়ে এসছেন এবং ডেফিনেটলি ফিরে এসছেন।
প্রথম দিকে যে যখন ক্যানাডা মুভ করলেন তখন ভাবি অসুস্থ অবস্থায় মুভ করলেন। সিঙ্গাপুরে থেকে আসার পরে তেমন কোনো তার মধ্যে অসুস্থতা ছিল না। এখানে আসার পরই হঠাৎ সিজার আবার শুরু হলো, যখন আমরা দেখায় পড়ে গেলাম। এবং এই যে ছোট ছোট বাচ্চাদের 2 মাস ছিলাম আমার চাচার বোনের বাসায়, তারপরে আবার আমরা বাসা নিলাম, ওদেরকে খাওয়ানো দাওয়ানো সবকিছু রেডি করা, তখন আমার আবার নতুন করে রান্না শিখতে হলো, তাদের জন্য প্রতিদিন আমারই রান্না করতে হলো। এবং মাঝে মধ্যে তারা আবার বলে, আবার তুমি রান্না করো। তো এটা আমি এনজয় করি আর কি। সেই স্বপ্ন ভাবি এখন full-time assistant on Machinery. He's a successful owner of 2 businesses. One is co-owned with his own daughter, Candle Post First Day. It was opened recently, this last year. Yes. Yeah, and she opened it when she was just 21, I guess. And also, Bhabi formally help করছেন এই দুটো বিজনেস রান করতে। And you know the other one, Vidya Food Corner, available in locations in the city. যদি ভাই আমরা কেনাডা ফুড দিকে জানি করতে কিছু মানুষের কাছে ইয়ের কাছে ফেরত যাবো আমরা হাবিবের কাছে। এটা তুমি একটু কভার করেছো অলরেডি, একজন ছোট মানুষ হিসেবে পরিবারের ভেতরে যে স্ট্রাগলটা দেখছি যে ভেরি আনফর্চুনেট একটা ইয়ের মধ্যে এই সার্কামস্টান্স যদি হঠাৎ করে বড় হয়ে গেল সেন্স অফ রেসপন্সিবিলিটি তোমার ছোট বোনটা তখন অনেক ছোট, এখনো অনেক ছোট, Yeah. so you took that responsibility so she doesn't feel all this burden, right? So how do you think basically as a family unit it actually, this is a very inspiring story, so what do you think of it overall? I think teamwork is a really, really important value, especially in a family. I think আমাদেরকে যেটা সবচেয়ে বেশি help করছে is that we are a team. So if some days Abba is not able to give his best, then I can step in. Or if Amma is not able to give her best, then Abba can step in. So it was really important that we work as a team, especially যখন times এত বেশি কঠিন যাচ্ছিল. We were able to work together. And I think it really brought us close together. Abba Amma সবসময় যোগ করতো যখন আমি ছোট ছিলাম. I think it's a famous rhyme in Bangladesh, Shuman Rajan Mohan. And they're best friends. And they always work together. And I've always had that in my head that we are all best friends. And we'll get through this challenge and the next one. And it will be okay. So. বুঝলেন ভাই, আমরা একটু অন্যদিকে চলে যাচ্ছি আর কি। এই যে ফ্যামিলি ডাইনামিক্স, এই যে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যখন একটা ফ্যামিলি যায়, অনেক ফ্যামিলিকেই যেতে হয় না আর কি, হলেও ধরেন যে অনেক পরে লাগে, অনেক বয়স নিয়ে আর কি। তখন আপনার ওভারঅল থট প্রসেসিংটা কিভাবে এই আপনার ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই যে একটা কঠিন একটা সত্যের মুখোমুখি করছেন আপনি, আপনাকে কি মানে কোন স্ট্রেংথটা আপনার কোন ইয়েটা সবচেয়ে বেশি আপনাকে ধারণ জুগিয়েছে এবং আপনাকে চোখের কথা বলে নাকি চোখের বিপরীতে চলতে হবে, প্লাস হচ্ছে যে সেটা একটা খুবই ভালো কোয়েশ্চেন। আমি 1992 সালে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাকরি জীবন শুরু করি। মাত্র 2টা টেনশন নিয়ে একটা মেডিকেল কলেজ শুরু হয়েছে। তো সেই জিনিসটা 20 বছর আমার প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাক্তার নুরুল ইসলামের সাথে কাজ করতে করতে এমন কিছু শিখেছি যেগুলো হওয়ার নয় সেটা হয়েছে, যেটা করার নয় সেটা করতে পেরেছেন, যেটা মানুষ চিন্তা করে নাই সেটাই মানে হয়েছে। যে বিশ্ববিদ্যালয়ের অধীনে শত শত বিদেশি স্টুডেন্টরা পড়তো এবং আসতো, পরে আস্তে আস্তে ওই ফয়েজে এলাকাটা একটা শহর হয়ে গেল। আমি দেখলাম কি করে একটা মানুষ তার রিটায়ার লাইফে এসে এত কিছু করতে পারে। তাহলে আমার সামনে যে বিপদগুলো আসছে ওইগুলোর তুলনায় এগুলো কিছুই না। তো আমাকে এগিয়ে যেতে হবে এবং সৎ সাহস নিয়ে এবং সরলতা নিয়ে এবং সততা নিয়ে, এই 3টা জিনিস যদি থাকে, যে কোনো মানুষ যে কোনো বিপর্যয়, যে কোনো বিপদ, যে কোনো কিছু অতিক্রম করা একেবারেই সহজ। শিক্ষণীয় কথা। আপনার কাছে একটা কোশ্চেন, ইউএসটিসির একজন রেজিস্ট্রার হিসেবে এবং বিভিন্ন অন্যান্য সোশ্যাল কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বাংলাদেশে। আপনি কলেজে ছিলেন, গৌরমতি নামে একটা ম্যাগাজিনে ছিলেন আপনি, ওখানে হেডিং বলছিলেন। আবার একই সাথে আপনি যে ভাবির অসুস্থতা নিয়ে একটা খুবই পার্সোনাল একটা মেমোয়ার আপনি লিখেছেন, দর্শকদেরকে দেখাচ্ছি বইটা।
একটি ব্রেইন টিউমারের সমাচার এবং অন্যান্য প্রসঙ্গ জসিম ভাই লিখেছেন পার্সোনাল জার্নি with with his wife's basically illness and what a beautiful piece of work. আপনার কি ইন্টারেস্টেড হলে আমাদেরকে জানাবেন, আমরা কপি সংগ্রহ করার চেষ্টা করবো বা অন্য ছাড় দিতে পারবো হয়তো। এই ব্যাপক কর্মকাণ্ডের সাথে যে আপনার যে জড়িত ছিলেন আর কি, এটা সম্বন্ধে একটু বলতেন। না, ছাত্র জীবন থেকে আমি চেষ্টা করেছি নিজেকে প্রত্যেকটা সোশ্যাল ইভেন্টসে নিজেকে কাজে লাগানোর জন্য, ইনভলভ করার জন্য। ইভেন আমি ভালো খেলোয়াড় ছিলাম না, কিন্তু আমি পার্টিসিপেট করতাম। আমি ভালো বর্ষা নিক্ষেপকারী ছিলাম না, কিন্তু আমি বর্ষা নিক্ষেপ করতাম। এইভাবে প্রতিটি কাজে আমি নিজেকে অংশগ্রহণকারী হিসেবে প্রতিষ্ঠা করতাম। তো আমার স্কুলে একবার বা ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, তখন আমি আহ, আমার মাইকে অ্যানাউন্সমেন্ট করতেছিলাম। তখন আমার জেনারেল সেক্রেটারি এসে মাইক ধরে এসে কথা বলতেছিল। তখন একজন টিচার বলতেছিল, যার কাজ তাদের সাথে রশিকে নিয়ে আসে, তোমার দিয়ে হবে না। তো এই ধরনের অনেকগুলো অ্যাপ্রিসিয়েশন পেয়েছি কাজে কর্মে প্রত্যেকটা ক্ষেত্রে। তো আর একটা হলো যখন একটু বড় হলাম তখন অ্যান্টি স্মোকিং অর্গানাইজেশন, এটার সাথে আমি অর্গানাইজেশনের সাথে জড়িত হলাম। মানুষকে ধূমপান বিরোধী কার্যকলাপে উৎসাহী করলাম। এবং আমি চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি জেনারেল ছিলাম। তারপরে এসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকাশনা, কাজ, অন্যান্য সব কালচারাল প্রোগ্রাম, এবং বিশেষ করে তার পাঁচটা কনভোকেশন হয়েছে, যেখানে প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার চিফ গেস্ট। তো এইসব জিনিস কোঅর্ডিনেট করতে গিয়ে এবং রেজিস্ট্রার ইনচার্জ হিসেবে সমস্ত দায়িত্ব নিয়ে কাজ করতে গিয়ে, তো অনেক অনেক প্রতিকূল পরিস্থিতিতেও আহ, সফলতা আমরা ছিনিয়ে এনেছি। কোনো প্রতিকূলতা আমাদেরকে আহ বিরত রাখতে পারে নাই। আমরা সব জায়গায় সাকসেসফুল হয়েছি এবং সুন্দরভাবে শেষ করতে পেরেছি। এবং আমি ওখান থেকে সোজা 1994 সালে যোগদান করেছি, 2011 সালে এখানে ল্যান্ড করেছি। আমার এই একটাই চাকরি। আচ্ছা আচ্ছা, nice. খুবই ইন্সপায়ারিং কথা বলেন জসিম ভাই। সবসময় আমি নিজেও একটু পার্সোনালি কানেক্ট করতে পারছি, বুঝতে আমার প্রোডাক্টিভিটি লেভেল বাড়ানো লাগে। আর ফাইনাস ব্যাক টু ইউ, এখন কিসে পড়াশোনা করছো? এবং ইউর পার্সিউট উইথ লাইক ইঞ্জিনিয়ারিং সাইকোলজি এন্ড অল দ্যাট, যেগুলো বলেছেন আর কি, যদি বলতে হবে আমাকে। আমি সাইকোলজি স্টাডি করতেছি। I'm hoping to someday go into medicine. আমাকে সাইকোলজি অনেক বেশি ফ্যাসিনেট করে বিকজ যখন মানুষের কাশি হয়, you can hear the কাশি। যখন স্কিনে র্যাশ হয়, the doctor can see the skin rash. But when someone has a psychological issue, you can't see it. তো মানুষের ব্রেনে কি হচ্ছে এটা বুঝা is, I think it's a very cool skill to have. And neuropsychology, এটা brain and behavior কে একসাথে লিঙ্ক করার চেষ্টা করে to see how it affects one another. তো মেডিসিনের একটা কম্পোনেন্ট আছে, সাইকোলজির একটা কম্পোনেন্ট আছে। So it's just been really fascinating for me to do research in that subject. Wow. আরেকটা কোইন্সিডেন্স আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে যে তোমার গ্র্যান্ডফাদার উনি এগ্রিকালচারের কন্ট্রিবিউশনের জন্য রাষ্ট্রপতি সম্মাননা পুরস্কার পেয়েছিলেন। রাষ্ট্রপতি নাকি রাষ্ট্রপতি? আচ্ছা, so that was a big recognition back home. And coincidentally, you were actually working for the agricultural ministry. Have you ever noticed that? What do you think of it? I actually think of this a lot, and I think honestly more than coincidence, it's fate. Because আমার দাদা যে অনেক ভালো একটা like অনেক honest man ছিল, and agriculture করতো, it was always very common in our family. আমার দাদাকে খুব respect করতাম এই honest career এর জন্য। And আমার আব্বা even he's also a butcher at Vagina Food Corner. So agriculture, livestock, এগুলো নিয়ে আমার life সবসময় অনেক বেশি dependent ছিল। So I naturally had a kind of interest towards it. So when I got the job with the Ministry of Agriculture, I felt very proud, and I thought যদি দাদা জানতো, he'd also be very, very proud যে আমি তার মতো একই footsteps এ যাচ্ছি, but in a different way. Definitely, yeah. জসিম ভাই, আপনার বাংলাদেশের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কথা শুনলাম। ছোট করে আমরা কেনাডার
কি করলেন সেই 2010 থেকে এখন পর্যন্ত? আমরা জানি যে আপনি বাংলাদেশ হেরিটেজ স্কুলের প্রিন্সিপাল ছিলেন। অলসো আপনি রিজনাল কমিউনিটিতে অনেক প্রোগ্রাম কোঅর্ডিনেট করেছেন, অর্গানাইজ করেছেন, সংগঠন করেছেন। এবং আরেকটা হচ্ছে যে আপনি মাল্টি কালচারাল এমএলএ, আচ্ছা, মাল্টিলিঙ্গুয়াল অ্যাসোসিয়েশন আমরা বোঝায় না। ওটার একজন সম্মানিত ডিরেক্টর হিসেবে ইলেক্টেড হয়েছিলেন এবং 2016 আপনি সার্ভ করেছিলেন। এইসব রেজাইরাতে বা কানাডাতে আপনার কর্মকাণ্ড নিয়ে সাংস্কৃতিক এবং সামাজিক কিছু বলবেন? ধন্যবাদ আবারও এই ধরনের একটা কোয়েশ্চেন করার জন্য। অ্যাকচুয়ালি এখানে এসে প্রথমে আমি দেখলাম যে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হচ্ছে রাজা জামান এবং সেক্রেটারি মুসলিম মর্তুজা। তো ওনাদের যে প্রোগ্রাম হবে সেখানে যে বক্তব্য রাখবেন দুজনে মিলে এবং আরো অনেক কিছু হবে। তো আমাকে বললো জামান ভাই তুমি একটা বক্তৃতা লিখে দাও। আমি খুব দ্রুত একটা 4 পৃষ্ঠার বক্তৃতা লিখে দিলাম এবং উনি ওইটা খুব সুন্দর করে বললেন এবং সবাই অ্যাপ্রিসিয়েট করলেন। তো সেখান থেকে আমি ইন্সপায়ার্ড হলাম যে না, এখানে কাজ করার এখানে অনেক সুযোগ আছে। তো আমি কাজ শুরু করলাম এবং মর্তুজা ভাই এবং আরো দুজন যারা ছিল তারা মিলে আমাকে বললো যে আপনি যেহেতু একটা বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনের আপনার আইডিয়া আছে, আপনি আহ আমাদের হেরিটেজ স্কুলের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব নেন। তো ওনারা আমাকে বারবার যখন বললাম যে ঠিক আছে আমি নিলাম। তো নিয়ে প্রতি বছর আমাদের 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর এবং এই যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, এগুলো করতে গিয়ে আমরা অনেকের সহযোগিতা পেয়েছি। ওর মধ্যে আমাদের এই রঙ্গন আমাদেরকে অনেক বেশি হেল্প করেছে তখন। অনেক সময় রঙ্গন ছাড়া আমরা নিরুপায়, তার অনেক কিছু হেল্প আমাদের দরকার হয়েছে। তো সবার কন্ট্রিবিউশনে প্রত্যেকটা অনুষ্ঠান অত্যন্ত সাকসেসফুলি করেছি। তো সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজেকে আহ, উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি। বাকি তো সবার মধ্যে এটা আহ, স্মৃতি থাকতে পারে আবার নাও থাকতে পারে। চলমান পৃথিবী, আমরাও চলে যাচ্ছি এই আর কি। অবশ্যই আমাদের স্মৃতিতে আছে রশিদ ভাই। আমরা যখন 2010 মানে তার আগে যারা আসছে তারা দেখেছেন আপনার কন্ট্রিবিউশন এবং ইনভলভমেন্ট এই এরিয়া বাংলাদেশি কমিউনিটির প্রতি। এবং অবশ্যই আপনি এই স্পিরিটটা হারাবেন না, আশা করবো যে আপনি কন্টিনিউ করবেন। আপনার মতো লিডার আমাদের অবশ্যই দরকার। এবং সবসময়ই আপনার কন্ট্রিবিউশন থাকতে হবে আর কি, না থাকলে কিন্তু আমরা পিছিয়ে যাবো মানে ছোট হিসেবে। ফাইরোজ, ব্যাক টু ইউ. Owning your own restaurant at the age of 21. I have never seen it. At the age of 21, I was busy playing video games and and cricket and all that. So, কিভাবে ভাবনাটা এলো মাথায় এবং how did you make it happen? ভাবনাটা এলো মাথায়। I think Abba is my role model. আমার আব্বার মতো হইতেই হবে somehow. তো এটা একটা। And when it comes to the restaurant especially, আমার like we discussed this far, life অনেক chaotic ছিল যখন চলছিলাম। But আব্বা যখন রান্না শিখলো তখন life became really interesting because মাঝে মাঝে বাসায় এসে আব্বা আমাদের জন্য ডিম পরোটা বানাইছে, নাহলে বিরিয়ানি বানাইছে, all these foods that we don't get in Canada. So it was so joyful for us. It was such a small gesture, কিন্তু it brought me so much joy in all that hardship. তো আমার মনে হয়েছে যে like if someone can come to my restaurant, have some biryani ওদের সব like আজকের লাইফে যে কষ্টগুলো হয়েছে, they can forget about it. আমার এটা খুব exciting একটা opportunity মনে হয়েছে। So I decided to go in with my appa and start this business. And আমিও video game খেলি, so don't worry. I think the only reason I'm able to balance work and school and video game খেলা is because like আব্বা and আম্মা ওখানে সবসময় on site আছে, তো ওদের customer service ছাড়া কেউ আসবে না আমার দোকানে। And our chef, Shahin Bhaiya and Hamim Uncle, ওরা যদি like the food that they make, ওরা যদি এত বেশি tasty না হতো, we wouldn't have the returning customers. So I think it takes like a team to do something like this. So I'm nothing without them. So that's how I do that. নিজের আইটেম অঞ্চলে এটা বলো। এখনই হয়েছিল, এখন আমার সময় লাগে কিন্তু। আচ্ছা। আমাদের একটা সারপ্রাইজ আছে দর্শকদের জন্য, আমরা শেষ পর্যন্ত সেটা বলবো আর কি। আচ্ছা, আর সেই ক্ষেত্রে আমরা ছোট করে একটা ক্যানোপাস রেস্টুরেন্টের একটা ছোট্ট একটা প্রমোশন করে থাকি। তো ক্যানোপাস রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়, আমরা কি কি পেতে পারি, স্পেশালি বাঙালি পেতে পারি? Yes. চটপটি থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়। চটপটি বা ফুচকা বা পুরি, তার চা, তারপরে বুট, পেঁয়াজু, জিলাপি,
বেগুনি, Just the most Bangali খাবার অল বাঙালি, তেহারি, কাচ্চি বিরিয়ানি, ফিশ কাবাব, ফিশ বারবিকিউ, এভরিথিং উই হ্যাভ। Yeah. তো আমরা সবকিছু দিতে পারবো। Just the food that আপনারা you আসেন, miss the most. বিশেষ করে আমাদের বাংলাদেশি সবচেয়ে সিগনেচার আইটেম এই মুহূর্তে আমাদের কলজিয়া সিঙ্গারা, যেটা মানুষ খুব ভালোভাবেই নিয়েছে, এবং ইভেন আমরা দিনে 100-2 বিক্রি করতেছি। তো এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল, এবং আমরা সবাইকে উৎসাহ করবো যেন তারা এসে বিকেলে চায়ের আড্ডায় বসে এবং এই আমাদের কলজা সিঙ্গারা এবং অন্যান্য খাবারগুলো এনজয় করে। আচ্ছা, যে লিস্ট বললেন জসিম ভাই, এখন মানে সব ফেলে চলে যেতে ইচ্ছে হচ্ছে। এখন এটা কি আমরা সবসময় হ্যাঁ, সবসময়। আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে? না, আরো 15 মিনিট, এটা তো সব জায়গায় করতে হবে। আমরা চাই একদম ফ্রেশ ভালো জিনিসটা খাওয়ানোর জন্য আচ্ছা, আমরা আগে কুক করে রাখি না, আমরা রেডিমেড উইদিন 15 মিনিটস রেডি করে দিই। আচ্ছা। আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট কিরকম? বেশি মানুষ করতে পারে না, 10 থেকে পারবে। আচ্ছা, বেশ। এটা একটা ভালো দিক, একটু হোমলি লাগে আর কি। তো মনে হচ্ছে একটা পার্সোনাল, মানে পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এরকম না। মেইন ডিশের কথা কিছু বললেন, একটু মেইন বাঙালি ফুড ডিশ। মেইন বাঙালি বা আপনি মাছে ভাতে বাঙালি, যেমন আমরা এখানে মাছও আছে, ভাতও আছে, বিরিয়ানিও আছে, সব আছে, মানে একেবারে বাঙালি যা চান সব পাবে। আচ্ছা, আর বিশেষ করে আমাদের চট্টগ্রামের বা আপনার কালাগুনার মেজবানি মাংস তো আছেই। বাহ, বেশ। অবশ্যই আমরা ট্রাই করতে যাবো সবাই, কেন ফার্স্ট রেস্টুরেন্টের ওন বাই none other than Fairuz Joyce is just 22. Unbelievable. And supported by obviously Joshi ভাই, Hasan. আচ্ছা, এই যে এত কিছু করতে হয়, ফুল টাইম জব, স্টাডি, and then you're supporting your dad with this business, right? So how do you manage all of this? And as a young woman with a Bangladeshi background, be an entrepreneur and manage all these things, like what are the challenges you face? I think as a woman or as a woman of color, মানুষ অনেক বেশি underestimate করে মানুষকে and their abilities. কিন্তু I think that that's a very common thing. I'm not the first person to have to face this. So I take inspiration আমার আগেকার একটা করে দেখাতে কাছে। And like I said, আমার family and আমার team ছাড়া আমি এটা কোনোদিন ভাবে করতে পারতাম না। আমি স্কুলে যাই, আমি কাজে যাই, but they hold down the fort for me at the restaurant. So I really, really appreciate that. Wow, okay. আমরা একটু যাবো, দেখি যে কোনো কোশ্চেন আছে কিনা, আপনার চলে যাচ্ছে একটু আমাদের পেজে। লাইভে কতজন মানুষ জয়েন করেছে একটু দেখার চেষ্টা করবো। আমি সঠিক পোস্টটা পাচ্ছি না, আমার খুঁজতে খুঁজতে আবার ট্র্যাক করবো। অলি ভাই, আমাকে একটু লিঙ্কটা যদি পাঠাতেন, যে পোস্টটাতে কমেন্ট করছে আর কি। ওকে, ব্যাক টু, এবার আমরা ভাবির একটু অসুস্থতা নিয়ে কিছু কথা বলেছি, শুনলাম আপনি। এবার ভাবির যে এই যে স্বাভাবিক, আপনার শুধু জীবন সঙ্গিনী না, আপনার একজন ব্যবসায়িক সহকর্মী, ওই দৃষ্টিকোণ থেকে ভাবির অবদান সম্পর্কে কিন্তু কিছু বলুন। না, এই মুহূর্তে এই দেশে এসে একজন সহকারী বা সাহায্যকারী সাথে থাকা, এটা অত্যন্ত কার্যকরী একটা সাহায্য, যেটা পয়সা দিয়েও বা টাকা দিয়েও যারা হেল্প করে তাদেরকে অনেক অনেক বেশি উপকারী। এবং আমি এটা পেয়ে, এবং তার যে শারীরিক এত তকল যাওয়ার পরেও যে সে লেগে আছে, প্রতিদিন সকালে আমার সাথে আসে, আবার সন্ধ্যায় যায়, তারপরে আবার ঘরের কাজ কর্ম, বাচ্চাদের জন্য রান্না করা, আমাদের জন্য চা তৈরি করা, এগুলো প্রত্যেকটা জিনিস সে একদম নিজের হাতেই করে। তো যেই কারণে তার সারাদিন সারা রাত অনেকটা ব্যস্ততার মধ্যেও কাটে। তারপরও সে 5টা বাজে ঘুম থেকে উঠে, তারপরে ছোট বাচ্চাকে রেডি করে, তারপরে একটু রেস্ট নেয়, তারপর আবার আমাদের জন্য রেডি হয়, তারপর আবার নিজে দোকানে যাওয়ার জন্য রেডি হয়। এই যে প্রতিদিনের তার যে কর্মযজ্ঞ, এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েট। অবশ্যই কিছু বলতে চাও মা সম্পর্কে, মায়ের
আমি একটা ছোট্ট introduction দিয়ে দিতাম আমাকে। He's a very strong, very strong. Like, as we speak now, he is taking care of the two businesses. Like the show must go on, right? The grocery store and a restaurant. Open factor. And she's taking care of that to allow her husband and daughter to come, in shopping. And it's unbelievable. With all the things that she has gone through, right? Continuously support the yourself. So respect to you, Bhabhi. এবং সব মাদেরকে এবং সব স্ত্রীদেরকে যারা চালিয়ে নেন সবাইটা somewhere to bring home. আমার মা অনেক বেশি স্ট্রং একটা woman with this background perfectly. যখন আমি ছোট ছিলাম and she was first diagnosed with brain tumor, আমাদেরকে মানুষ বেশি sugar coat করে না এখানে কি হবে। আমাদেরকে বেশি প্রিপেয়ার করার চেষ্টা করছে যে like, she might not make it. তো to go from that to এখন সে আমাদের সাথে সকালবেলা হচ্ছে হাসাহাসি করতেছে, আমাদেরকে লাঞ্চ বানাই দিচ্ছে সে অলরেডি। It feels like a gift every day যে সে এখনো আছে আমাদের সাথে, and she's become so strong. Like একসময় সে হাঁটতে পারতো না, তো আমি আর আপা তাকে রিহ্যাবিলিটেশনে নিয়ে যেতাম এবং সে হাঁটা শিখছে আবার। And now she's running around the house, সকালে চুটি লাঞ্চ বানাবে, then আমার লাঞ্চ বানাবে, then she'll go to the store. And she's just such a determined woman. She doesn't give up, and I'm so proud of her. And I'm so lucky to have her qualities as well. আমি আশা করি স্বপ্নভাবে দেখছেন বিষয়টা এবং দুজনেই ভেরি ইমোশনাল এবং হার্ট টাচিং ওয়ার্ক করেছে আপনার কন্ট্রিবিউশন এবং আপনার সবকিছু নিয়ে আর কি। তো টেক এ বল বেসিক্যালি রেসপেক্ট ইউ। ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে আমাদের। ফ্যান্সি কিচেন আয়োজিত চড়ুইভাতি যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল এই শনিবারে, অজমর ওয়াজ মিডিয়া পার্টনার অর্ডার, এবারও কি আমরা ইভেন্ট কোঅর্ডিনেটর ছিলাম somewhat. তো সেই চড়ুইভাতি ইভেন্টটা এই শনিবারে হচ্ছে না ডিউ টু দ্য ওয়েদার কন্ডিশন। ফোরকাস্টে দেখা যাচ্ছে 90% রেইন বোধ হয়। তো চড়ুইভাতি তো বৃষ্টির মধ্যে করা যাবে না, তো আমরা নতুন ডেট অ্যানাউন্স করে দিব। So this will give Fancy Kitchen and organizers more time to prepare and make sure that all the attendees will have a fun day out picnic. Back to the show again. জসিম ভাইয়ের কাছে যাবো। আপনি একবার বলেছিলেন জসিম ভাই যে Canada may not be the most forgiving place for everyone. মানে খুব একটা সহানুভূতিশীল জায়গা নাও হতে পারে সবার জন্য কানাডা। এই কথাটার মিনিংটা কি আপনার অভিজ্ঞতা থেকে কি বলতে চেয়েছিলেন? আমার কথা হচ্ছে কানাডা মোট কথা হচ্ছে বিদেশ, তো সেখানে ওয়েদারের একটা ইয়ে আছে, তারপরে মানুষের ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার আছে, তারপরে মানুষের জীবনযাপনের ব্যারিয়ার আছে, ধর্মের ব্যারিয়ার আছে, ভাষার ব্যারিয়ার আছে, সবগুলো মিলিয়ে অসংখ্য ব্যারিয়ারের মধ্যে যারা এসে এখানে বাংলাদেশের সাথে কম্পেয়ার করে তখন তারা হতাশ হয়। আর যাদের মধ্যে আশাবাদীটা নাই তারা আরো বেশি হতাশ হয়ে হয় কান্নাকাটি করে, নাহলে দেশে চলে যায়। আবার যাদের মধ্যে অত্যন্ত স্ট্রং মনোভাব না থাকে তারা সার্ভাইভ করা বড়ই মুশকিল। তো এখানে কিন্তু আমি প্রতিটি ক্ষেত্রে দেখেছি মানুষের সহযোগিতা করার আগ্রহ, এই সাদা হোক যাই হোক, স্নোতে যদি আমি আটকে যাই তারা যে কিভাবে কপারেশন করে এটা দেখার মতো। আমি একবার আটকে গেছিলাম, তারা আমাকে এসে ক্লিন করে দিয়ে গেল, বাংলাদেশে হলেও থাকার জন্য বসে থাকতো। কিছু মনে করে না, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম আর কি। কিন্তু এখানে আমি আমার গাড়িটা যখন ইয়ে হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, চারদিকে থাকায় দেখি কেউ নাই, তারা সবাই চলে গেল, ধন্যবাদের জন্য ওয়েট করলো না। এই যে একটা সাসকাচুয়ানের মানুষের সাহায্য করার মানসিকতা, এটা অসম্ভব অসম্ভব কোনো জায়গায় আমি দেখি নাই। তো অতএব যেভাবে একটা জায়গায় নিজেকে এস্টাবলিশ করতে চায় সে সেভাবেই এস্টাবলিশ করার সুযোগ আছে, কিন্তু সুযোগটা সবাই নিতে পারে না, সবাই নেয় না। তো অতএব কারণায় সহানুভূতিশীল আপনাকে আপনার করতে হবে। কেউ কাউকে সহানুভূতি দেখায় না বা দিতে পারে না, সহানুভূতি নিতে হবে। নেওয়ার জন্য আপনাকেও আপনার সর্বশেষটুকু দিতে হবে, তাহলে আরেকজন আপনাকে
সর্বশ্রেষ্ঠটুকু দিবে। দুইজনের দেয়া নেওয়ার মাধ্যমেই দেশে হোক এখানে হোক নিজেকে স্টাবলিশ করতে হবে, এটাই হচ্ছে মেইন। ওকে, আমরা কিছু কমেন্ট করে আসবো। আমার সাথে অনেকেই দেখছেন, মেঘা আছেন, আমাদের আহ, খুবই প্রিয় একজন মানুষ, এবং ভেরি সুন শিউ basically a big contributor, a big part of our team maybe. তো মেঘা বলেছেন ভেরি ইনসাইটফুল এপিসোড। এই এপিসোডটা আসলে আমি অন্যভাবে ভাবার চেষ্টা করি, লাইক ইউর দ্য ফার্স্ট ফাদার ডটার ডু ওয়ার্ক আমাদের সাথে, আমরা একটু বিভিন্ন ভাবে ভাবার চেষ্টা করছিলাম। তো ইটস এন ইন্টারেস্টিং পয়েন্ট আর কি, অ্যাঙ্গেল থেকে আমরা আজকে এই শোটা করছি। সায়ন্তনী ভট্টাচার্য, সো হ্যাপি টু সি ইউ জয়ী হিয়ার, ইউ গট ব্রো আমার ফ্রেন্ড। Yes, ওকে, that's a good thing. নাইস। আচ্ছা, উনি হচ্ছেন ইয়ে ভাইয়ের মেয়ে, ইয়ে ভট্টাচার্য। নিক ভট্টাচার্য দাদার ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ওনাদেরকে আমরা শোতে নিয়ে আসবো একদিন ধরে। তো এইবারে দিয়ে রাখবো। অনুপম দা, আমার খুবই প্রিয় অনুপম দাস দাদা দেখছেন, very hardworking and dedicated family, also towards their business. I sometimes wonder how a person can do such hard work. অনুপম দাস, থ্যাংক ইউ। হামিদা আকবর বলেছেন মাসাল্লাহ অনেক সুন্দর আলোচনা। অনুপম দা আরেকটা কমেন্ট করেছেন, থ্যাংক ইউ জসিম ভাই ফর ইউর ইন্সপায়ারিং ওয়ার্ডস টুয়ার্ডস দ্য নিউ। নিউ কামারদের জন্য আমি আর একটা কাজ করি, সেটা অনেকে জানে না। সেটা হচ্ছে এখানে এসেই ওদের একটা দরকার হয় যে এক্সপেরিয়েন্স, লোকাল এক্সপেরিয়েন্স। আমি সবাইকেই বলে দিছি তারা যেন আমার অ্যাড্রেসটা ইউজ করে এবং আমার এখানে কাজ করতেছে এটা যেন দেখে আমি সবাইকে বলবো যে হ্যাঁ ঠিক আছে, তারা আমার এখানে কাজ করে, তাহলে একটা প্রিলিমিনারি ব্যাকগ্রাউন্ড ইউজ করার সুযোগ পাবে। তো এই জন্য যে কেউ যদি নতুন আসে তাদের যদি এক্সপেরিয়েন্স এর দরকার হয়, আমার নাম এবং আমার দোকানের এক্সপেরিয়েন্স আমি দিতে সবসময় প্রস্তুত আছি। সেক্ষেত্রে জয়ী ফাইরুজের রেস্টুরেন্টে আপনারা জসিম ভাই যে ইয়েটা দিলেন, আপনাদেরকে এই যে একটা সাহায্যের হাত বাড়ানো হয়ে গেছে দিয়ে, ওনার যে দুইটা এস্টাবলিশ বিজনেস আছে এখানে, ওখানে আপনারা কিছু ভলান্টিয়ার ওয়ার্ক করে ওনার কাছ থেকে একটা এক্সপিরিয়েন্স লেটার নিয়ে দিতে পারেন। আম, আহ, সেটাই বোধ হয় ইয়ে হবে না, বেসিকলি তাহলে এটা ইয়ে হয় আর কি। আম, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমাদের প্রথমেই দেখা যায় যে নতুন নিউকামার যারা খুঁজছি আর কি কাজ, একটা ক্যারিয়ার এক্সপিরিয়েন্স পাচ্ছি না। অনেক জায়গায় ভলান্টিয়ার হিসেবেও অনেক দিন ওয়েট করতে হয়। So that's a huge thing. অনেক ধন্যবাদ এখানে। And I used to, এই জিনিসটা অ্যাভেলেবল করার জন্য নিউকামার করবেন না। তোমার কাছে আরেকটা কোয়েশ্চেন, জটিল কোয়েশ্চেন। তুমি আমাদেরকে বলেছিলে ইন্টারভিউ প্রিপারেশনের জন্য তখন, এই যে বাংলাদেশি এবং ক্যানাডিয়ান এই দুইটা পরিচয়, দুইটা আইডেন্টিটি actually make you feel proud, right? এই দুইটা সংস্কৃতির মধ্যে ব্যালেন্সটা কিভাবে তুমি, how did you build that up, the balancing of that? Because like অনেক কন্ট্রাডিক্টরি আছে, অনেক কনফ্লিক্টিং এলিমেন্ট আছে, তো এটা Yeah. কিভাবে ব্যালেন্সিংটা করতে হবে? I think the balance is very, very difficult. এটা অনেক টাইম লাগে। I don't think আমি এখন এটা perfectly করতে পারছি। But I think having like an open-minded family and open-minded friends is very important. Like I said earlier in the interview, so like I'm not going to get accepting now with all the changes that happen when you grow up here, then I wouldn't be able to do the things that I do. And yeah, my friends যদি understand না করতো যে like I also have Bangladeshi priorities and Bangladeshi family values to uphold, আমি থাকতে পারবো না ওদের সাথে in many ways. If I didn't have that also, I wouldn't have any balance. But yeah, no, আমি অনেক proud আমার দুইটা identity নিয়ে। And আমি যখন বাংলায় কথা বলি মানুষ আমাকে বলে যে আমার কথা তো চিটাঙ্গা পারে হয়, but আমি চিটাঙ্গা, তো এটা আমার কোনো সমস্যা নেই। It makes me very, very proud when I hear that. Yeah, তোমার ছোট বোনের বয়স, তোমার এইজ ডিফারেন্স কত? 5 বছর। 5 বছরের ডিফারেন্স। Yeah. তার মানে ও তো চিটাগাং হলে যাওয়ার কথা নাকি? না, না, not ও really. ও চিটাঙ্গা পারে না, বাট ও যখন এখানে আসছিল সে অত বেশি ভালো করে কথা বলতে পারতো না, কিন্তু ওর বাংলা ইজ বিউটিফুল, অনেক ভালো করে সে বাংলায় কথা বলতে পারে। তো
That's really cool যে সেটা শিখতে পারছে। আমার এই জিনিসটা ফ্যাসিনেটিং লাগে। সিলেটি লোকজনদের ভাষার যে বাচ্চাগুলো বড় হচ্ছে, সিলেটি বাংলা বলে বড় হচ্ছে, Yeah. নোয়াখালীর ভাষা বলে বড় হচ্ছে, চিরাঙের ভাষা বলে হচ্ছে, এই জিনিসটা কিন্তু বিউটিফুল। আমাদের ডায়ালেক্ট নিয়ে করার কিছু লাগে। Yeah. বিউটিফুল। এই যে ডিফারেন্সেস গুলোই তো বিউটি অ্যাকচুয়ালি। সব প্রমিত বাংলাও থাকবে, প্রমিত বাংলাতে বাংলা থাকবে। এগুলো নিয়ে পরে আমাকে থাকতে আলোচনা, কিন্তু আমরা এখন আরেকটা জিনিসে যাচ্ছি। জসিম ভাই, আমি একটা স্পেসিফিক সম্বন্ধে জানতে চাচ্ছিলাম, আপনার যে এই যে মাল্টি ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন অফ এশিয়ানাতে, এখানে আপনার ওদের কাজটা কি ছিল এবং আপনার ওদের কন্ট্রিবিউশন বিভিন্ন কাজের মধ্যে সবচেয়ে বড় কাজটা ছিল বিভিন্ন স্কুলের জন্য স্পেস তৈরি করা। কারণ ডাইরেক্টলি এইসব মালটি ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো আহ, 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 কোন জায়গায় যে তারা একটা পাবলিক প্লেস এই ক্লাসগুলো চালাবে, সেই ক্লাসগুলো চালানোর জন্য ওরা বিভিন্ন স্কুলের প্রিন্সিপালের সাথে কথা বলে, বিভিন্ন স্কুলের অর্গানাইজারের সাথে কথা বলে স্পেসটা রেডি করতো, এবং স্পেস রেডি করার পরে তারা স্কেজুয়াল মেনটেন করতো। সেই স্কেজুয়ালটা প্রিন্সিপালদেরকে দিয়ে দেওয়া হতো এবং বলতো যে আপনি হরলাক স্কুলে আপনার এই জায়গায় আপনার প্রতি শনিবারে আপনার ক্লাস, আরেকজনকে বলতে তো আপনার ক্যাম্পাস কলেজে আপনার এদিনের ক্লাস। এভাবে অনেকগুলো মাল্টি ল্যাঙ্গুয়েজ স্কুল ছিল যেগুলোকে তারা এভাবে কোঅর্ডিনেট করতো, তাদের সমস্ত ক্লাস এবং তারা আবার ওখানে একজন পাঠাতো, ওই যে গার্ড পাঠাতো। তো অর্থাৎ তাদের কন্ট্রিবিউশন অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড। তারা এই জিনিসগুলো করতো এবং মাঝে মধ্যে দিয়ে একটা প্রোগ্রামও তারা কন্ট্রিবিউট করতো। আচ্ছা, ভাষা হিসেবে বাংলা আমরা এখন কোথায় আছে ভিজিবিলিটিতে এবং ইম্প্যাক্ট হিসেবে? ভাষা হিসেবে বাংলার যে গুরুত্ব বা যেই লেভেলে আমাদের যাওয়া উচিত ছিল, আমরা সব তো ভাবে চলে এসেছি। এখন বাংলা অনেক জায়গায় ব্যবহার হচ্ছে, অনেক ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। তবে আমাদের চর্চাগুলো একটু কেমন জানি গোলমাল হয়ে যাচ্ছে বর্তমান ডিজিটাল যুগে এসে। আমরা পারফেক্টলি বানান থেকে শুরু করে সেন্টেন্স মেকিং থেকে শুরু করে সবকিছুর প্রতি কেমন জানি একটু অযত্নশীল হয়ে পড়তেছি। তো এইগুলোর প্রতি আমাদের একটু গুরুত্ব দিতে হবে, কারণ আহ অনেকগুলো ভাষার থেকেও বাংলা ভাষা অনেক বড় ভাষা। তো একজন জ্ঞানী ব্যক্তি বলেছিল শুধু ভাষার উপর গুরুত্ব দিলে, আমরা যখন ছোট ছিলাম 21শে ফেব্রুয়ারির উপর উৎসাহিত হয়ে আমরা শুধু বলতাম বাংলা ভাষা ছাড়া আর কোনো ভাষা শিকারই দরকার নাই। কিন্তু আজকের দিনে বুঝি যে এই জিনিসটা আমরা তখন ভুল করেছি। কারণ আমার মার গর্ভ থেকে পড়ার পরে যেই ভাষাটা আমি চট্টগ্রামের বলে, আমি চাটগাইয়াটা আমার মায়ের ভাষা, আর উর্দু ভাষাটা আমার দেশের ভাষা, আমার জাতীয় ভাষা, আর ইংরেজিটা আমার আন্তর্জাতিক ভাষা। এই কয়টা জিনিস আমাদের মেনে নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে যদি আমরা জানতাম বা শিখতাম, তাহলে আজকে বিদেশের মাটিতে এসে শুধু ভাষা ব্যারিয়ারের জন্য আমাদেরকে অনেক অপরচুনিটি থেকে আমরা বঞ্চিত হতাম না। আমি একবার উইনার্সের মতো একটা জায়গায় যখন ইন্টারভিউ দিতে গেলাম, তখন তাকে বললাম, সে জিজ্ঞেস করলো তুমি দেশে কি করতা। আমি বললাম যে আমি রেজিস্ট্রার ছিলাম একটা ইউনিভার্সিটি। হোয়াট রেজিস্ট্রার? বিকজ হি ইজ 10 পাস মহিলা এজ এ ম্যানেজার। তো সে আমাকে এই কোয়েশ্চেন করার পরে তাকে আমি কি করে বুঝাবো একটা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কি জিনিস। তো এইটা মাঝে মধ্যে আহত হতাম যে হ্যাঁ, এরকম বটম লেভেলের জব জন্য আমাকে আসতে হলো এবং আমি করতে বাধ্য হচ্ছি এবং করেছিও। তো এই গুলো হচ্ছে ভাষার কারণে আমরা আহ, কষ্ট পেয়েছি। তো আমি চাই আমাদের যারা বাংলাদেশে আছে তারা অত্যন্ত ভালো করে বাংলার সাথে সাথে ইংরেজিও শিখুক, তাহলে পৃথিবীর কোথাও কোনদিন কেউ ঠেকাতে পারবে না। এটা ফাইরুজ, তোমার মাথায় কিছু ঢুকলো? No, I'm understanding you as a younger person, but he's a very wise man actually. So আমি হাত করে শুনি ওনার কথা মনে হবে। তো ওর জন্য আপনাকে এক ফাঁকে আমি একটা ইনভিটেশন দিয়ে আরেকদিন
আসবেন প্লিজ আমাদের আচ্ছা, প্রোগ্রামে। নিশ্চয়ই, আমরা তোমার শুধু জন্য। এরকম র্যান্ডম গল্প, উইনার্সের গল্প, এই প্ল্যাটফর্মের গল্প, এইখানকার গল্প, এই ট্রেনের গল্প, এইসব সময়। ফাইরুজের কাছে একটা কোশ্চেন, any hobbies like other than work, study, and busy life, or like only business? Like, what's your like, what are your hobbies? Hobbies. আমি ভলিবল খেলি। I play volleyball with my friends. We have a team. আমরা সানডেতে প্রতি সানডেতে আমরা খেলি। And আমি জিমে যাই। I like to lift weights. তো এটা আমার একটা অনেক বড় হবি। আমি দিনে like at least 2 ঘন্টা dedicate করি out of everything to go to the gym. তো honestly আমার day এটাতেই fill হয়ে যায় because then আমার 9 to 5 জবও আছে এখন। So that is my You're current into hobby. sports? Like, Yeah, I like to okay. do sports. Yeah, I like to Are stay you into active. music and dancing, all that kind of thing? Yeah. Or- ছোটবেলায় আমি অনেক ডান্স করছিলাম। Maybe some of you guys remember me. আমি like ML এর সব প্রোগ্রামে আমি ডান্স করতাম আমার ফ্রেন্ডদের সাথে। Yep. That was a very fond memory of mine. কিন্তু এখন now time constraint এর জন্য করি না। তার তোমাদের যদি কারো লাগে আমাকে ইনভাইট করি আমি Oh, ডান্স of course. করতে Like, অনেক পছন্দ করি। what type of dancing are you into? আমি like কোনোদিন ক্লাসিক্যাল কোনো ট্রেনিং নিই নাই। Just like এখানে সেখানে আমরা ভিডিও দেখে ডান্স শিখতাম তখন Right. প্রোগ্রামের জন্য। তো ওই like ছোট ছোট বাংলা গানের ওইরকমই ডান্স। Bangla, contemporary, Yeah. or hip-hop, or I think Bangla like cultural Bollywood type of dance. nice. Okay. Mhm. Okay. তরুণ প্রজন্মের মানে ইয়াং জেনারেশনের বাংলাদেশি ইমিগ্রেন্ট মেয়েদের জন্য কোনো একটা মেসেজ আমি I think it's on a community journey true, but people have a way of underestimating us, I think, when we're girls. Kintu আমার advice হবে যে like অনেকে অনেক কিছু বলবে, but after they say it won't affect them if you continue with your dream or give it up forever. Kintu I think everybody should keep going at their goal because they're going to benefit or gain হবে না, but if you give up your dream based on what others have said, then তুমি regret করবে and তোমার সব hard work is going to go to waste. So don't let other people get into your head and don't let the talks get into your head. Nice. It's the story of courage and subtle art of not giving up. Okay. জসিম ভাই, পরিবার হিসেবে আপনি কোন মূল্যবোধটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সম্মানবোধ, শ্রদ্ধাবোধ, একজন আরেকজনের প্রতি এই যে সম্মান এবং শ্রদ্ধা, এটা না থাকলে পৃথিবীতে আর কোনো অনুভূতি নাই যেটা দিয়ে পরিবার মানে একত্রিত ভাবে রাখা যায়। আমার দাদারা এত গরিব ছিল, এত বেশি ইয়ে ছিল, যেটা তারা একেবারে এগ্রিকালচার করতো, কিন্তু এক পায়ে আরেক পায়ের কথা ছাড়া মানে এক পাও আগাতো না। যে বড় ভাই যদি বলতো যে এখানে বসে থাকো, সে সারাদিন বসে ছিল। ঠিক এইভাবে শ্রদ্ধাবোধ এবং আরেকজনকে মেনে নেওয়া, কর্তৃত্ব মেনে নেওয়া, বড় ভাইকে অনুসরণ করা, এই জিনিসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি একটি পরিবারের জন্য। এরকম ফাইরুজ, তোমার জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত কোনটা? আমার লাইফ অনেক ভালো গেছে I think and অনেক আমার আনন্দময় memories আছে, but আজকে based on আজকে আমরা যে গল্পগুলো করলাম, I think one memory that stands out to me, তখন আমরা প্রথম কানাডায় আসছিলাম and আমার বোনের ইচ্ছা হয়েছে যে আজকে আমরা লিভিং রুমে স্লিপ ওভার করবো। তো তখন আমাদের কোনো ফার্নিচার ছিল না, কোনো কাউচ ছিল না, and if I think about it now, it wouldn't matter to me later. কোনো significant কিছু না, but back then আমরা আব্বা আমাকে convince করছি যে আজকে আমরা লিভিং রুমের মাটিতে ঘুমাবো সবাই। So we all put our chador and blanket there, and it had a simple একটা জিনিস ছিল, but it made me very happy and content to be with them. And times like those were very happy for me যে আমরা সবাই চারজন একসাথে ছিলাম। ওয়াও, ছোট্ট একটা মেমোরি, এটা আমাকে সুন্দর। বিউটিফুল। আমরা শেষের দিকে চলে আসছি। আমি কুইকলি, আমরা কত দূর যাবো? জসিম ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন। এই যে ফিলোসফিক্যাল মোডে আছেন আপনি, এক বাক্যে জীবন
একটা সেন্টেন্স যদি বলো, 2-3টা বলতে পারেন। But what is life? এক বাক্যে বলা তো বলবো ভীষণ মুশকিল, তবে জীবন জীবনেই, এটা জন্ম দিয়ে শুরু, মৃত্যু দিয়ে শেষ। এইটাই জীবন। মাঝখানে যা করা হচ্ছে, যা করা যাচ্ছে বা যা করা করতেছি আমরা, সবগুলো স্মৃতি, এগুলো আর কিছু বলার নেই। Wow. Fairuz, what is life? তোমার পার্সপেক্টিভ থেকে Life is short, and I think you just have to enjoy everything. I guess you're just marked by the happiness you brought to people. Just people to make memories. There's nothing else that you leave behind on earth than your memories. So have a good life, enjoy life, and it's short. দেখুন ভাই, একটা এই সম্পর্কিত একটা কোয়েশ্চেন। আপনি একটা কোয়েশ্চেন আমি করেছিলাম আপনাকে প্রিপারেশনের সময়, সেটা হচ্ছে আপনার ইমিডিয়েট কোনো ফিউচার গোল বা প্ল্যান আছে কিনা। আপনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন যে I am at peace, আমি পরিপূর্ণ। এই বোধোদয়টা থেকে আসলে কিভাবে হয়? দ্যাট মিনস ইউ রিয়েলি হ্যাপি। আমি হ্যাপি কারণ আমি বেশি আশা করি না। তো যেটুকু আশা করেছিলাম তার থেকে বেশি আমি করতে পেরেছি বলে আমি মনে করি। তো এই জন্য আমি হ্যাপি। তো আমার কোন ধরনের মানে হতাশা বা আফসোস বা না পাওয়ার বেদনা কিছুই নেই। তো সেই ক্ষেত্রে আমি হ্যাপি। তো আর ভবিষ্যতে প্রয়োজনে যখন যা আমার করতে হয় এবং আমার মেয়েদেরকে এগিয়ে নেওয়ার জন্য যতটুকু আমাকে পরিশ্রম করতে হয়, যতক্ষণ আমার শক্তি আছে আমি করে যাব। এবং এবং সাথে সাথে আমার কমিউনিটির যারা আমার আমার সামান্য হেল্পও চায়। বিশেষ করে আমি বলবো যে কোনো একটা প্রতিষ্ঠান করার জন্য যে অনেকেই জানে না, কিন্তু আগ্রহ আছে যে একটা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করবে কিভাবে, একটা প্রতিষ্ঠানের অন্যান্য জিনিসগুলো কিভাবে করবে, একটা প্রতিষ্ঠান। আমি কোনো ফ্র্যাঞ্চাইজ কিনি নাই, কারণ ফ্র্যাঞ্চাইজ কিনলে কিছুই শেখা যায় না। তো আমি এই জন্য একদম প্রথম থেকে একদম সুই থেকে তিল পতন পর্যন্ত প্রত্যেকটা জিনিস নিজের হাতে করে আমি এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছি, এবং সেটা আমি আমার কমিউনিটির সবার সাথে এক্সচেঞ্জ করতে রাজি আছি। এবং যেভাবে যে কোনো প্রতিষ্ঠান করার জন্য যদি আমাকে ডাকে, আমি মানে আমার একদম আন্তরিকভাবে সাহায্য করার জন্য অনেক থাকবো। থ্যাংক ইউ রোশন ভাই। ছোট্ট দুটা কোশ্চেন করে শেষ করে দিব। প্রথমে যাচ্ছি ফাইনালের কাছে। ফাইরুজ, তুমি যদি ধরো, এগুলো তো সব ডিজিটাল ফুটপ্রিন্ট, এটা আর্কাইভ হয়ে থেকে যাচ্ছে, পৃথিবীতে থেকে যাবে অবলিভিয়ন, বাট ইউ বি দেয়ার। সো তোমার সিস্টার এখন এজ কত? She's 17 now. 17 now, okay. So still you are a guardian figure to her, right? Okay. ওকে, ওর জন্য একটা মেসেজ দিল তুমি, আজ থেকে 10 বছর পরের তোমার সিস্টারের টাইম। Okay. What's her name? Joking. চৈতি। চৈতি যখন 27 years old থাকে, তুমি 27 year old চৈতির জন্য একটা মেসেজ এখান থেকে। Look, Appy Daki. So, Appy, I'm so proud of you. I'm sure you're doing all in Barbara and Shkosu and all like that. And I hope that I was there to see it and support you. And you're so funny, and you were my best friend when we were little. তোমাকে ছাড়া এইসব কঠিন জিনিস আমি করতে পারতাম না। So thank you for being my best friend, and I'm so proud of you. জসিম ভাই, একই টাইপের একটা কোয়েশ্চেন আপনি বেসিক্যালি আপনারটা যাবো পাস্টে। এখন থেকে 11 বছর, মানে 2011 সালের সেই 7 বছরের ফাইরুজ, ওকে যদি আপনি একটা মেসেজ, 7 বছরের ফাইরুজকে যদি আপনি আপনার সামনে পান, না, আমি তো নতুন করে বলার নাই। সবসময় ওদেরকে আমি চেষ্টা করেছি মেসেজ গুলো সবসময় দিতে। প্রথম মেসেজ গুলো দিতাম এভাবে যে তুমি যদি এখন কষ্ট করো, ভবিষ্যতে তুমি ভালো কিছু করতে পারবা, আর এখন যদি তুমি এনজয় করো, ভবিষ্যতে তুমি পেইন পাবা। তো এটাকে আমি ইংরেজিতে বলতাম পেইন নাও, গেইন লেটার, or gain now, pain later.
তো এই জিনিসগুলোকে আমি ওদেরকে বুঝাই দিতাম। আর মানুষের কথাবার্তা না শোনার জন্য বা অন্য কেউ অনেকভাবে তাদেরকে ডিসকারেজ করতো, সে একবার জোতা নিয়ে বা রেগুলার যাইতো বলে তার বন্ধুরা বলতেছে যে তুমি একই জুতা বারবার পরে আসো। তো তখন আমি তাকে বললাম যে দেখো, বা কাক এবং ঈগল পাখির মধ্যে জেলাস হয়। তো কাক সবসময় ঈগল পাখিকে থামাতে চেষ্টা করে, মারতে চেষ্টা করে, খোঁটাতে চেষ্টা করে, কিন্তু এক সময় বা ঈগল এমন উপরে উঠে যায় যেখানে কাক আবার নিচে পড়ে যায়, কারণ অদ্দূর সে যেতে পারে না। তো নিজেকে এমন ভাবে উপরে তুলো যেন কাক নিচে পড়ে যায়। তো অতএব আমি তাদেরকে সবসময় বিভিন্ন ভাবে চেষ্টা করতাম, ইন্সপায়ার করতাম, যেন পাশে লোকে কিছু বলে এই কথাগুলো না শোনার জন্য এবং নিজেকে প্রতিষ্ঠা করার জন্য। তো পেইন নাও, গেইন লেটার, এবং গেইন নাও, পেইন লেটার, এই জিনিসটা বারবার বলতাম। 7 বছরের তোমাকে বলবো না কথা। He- আসলে এটা বলতো আমাকে। what he has said, okay? I hope so. Good for you. Okay, জনি ভাই একই সাথে যদি ছোট্ট করে আর কি, যদি আমাদের নিউ কামারদের অডিয়েন্সের জন্য যদি কোনো একটা সাজেশন বা আপনার অভিজ্ঞতা থেকে দিন। আমার অভিজ্ঞতা হচ্ছে, আমি সবচেয়ে বেশি এখানে বড় অভিজ্ঞতা হচ্ছে যে বরফ পড়াটা। আমি একবার একটা বাস থেকে আরেকটা বাসে ট্রান্সফার হব, বাংলাদেশি জুতা নিয়ে আমি একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। হঠাৎ বরফের বৃষ্টি শুরু হলো। আমি বুঝতে পারার আগেই আমার পায়ের উপর অনেকগুলো বরফ পড়ে গেল। একটু পরে আমি বুঝতেছি যে আমার পাটা নাই। তো একটু পরে যখন আবার বাস আসলো, বাসে উঠলাম, বাসে উঠার পরে অনেকক্ষণ পরে আমি বুঝতে পারছিলাম হ্যাঁ না, আমার পা আছে। তো অতএব এখানে আসার আগে আহ, যতটুকু মানুষ চিন্তা করে যে ঠান্ডা, তবে এখানে এই ঠান্ডাটা অনেক বেশি, অনেক বেশি। তো সেটাকে মিনিমাইজ করার জন্য যারা এখানে আগে থেকে আসে তাদের থেকে অ্যাডভাইস নিয়ে মানে বরফে বের হওয়া উচিত। আর কাজের ক্ষেত্রে আহ যে কোনো কাজ বুঝে শুনে শুরু করা ভালো, এবং যেটা পাই সেটা না করে অন্তত মাসখানেক ধৈর্য ধরে নিজেকে সবকিছুর সাথে দেখে শুনে আগানো উচিত। আমার মনে হয় একটা কাজ আমি যদি এখনই করে শুরু করি প্রথম লেভেল থেকে, আর ওখান থেকে বের হওয়া যায় না। তো অত দেখে শুনে একটা কাজে জয়েন করা আমার মনে হয় ভালো হবে, এবং সবার অ্যাডভাইস নেওয়া। এখানে সবাই সবাইকে যতটুকু পারে সাহায্য করে, কেউ মিসগাইড করে না, কিন্তু আহ তারপরও সবার কথা শুনতে হবে, সিদ্ধান্ত হবে নিজের মতো। নিজেকে সিদ্ধান্ত নিতে পারি যেন আর কাউকে দোষ দেওয়া না যায়। অতএব আহ আহ, সবকিছু দেখে শুনে চোখ কান খোলা রেখে নিজের সিদ্ধান্তে আগাতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা না, আমি আর একটু ধন্যবাদ দিতে চাই আমার অনি ভাই এবং এই যে এমদাদ সুমন, ওনারা যেভাবে কষ্ট করেছেন, এই যে মানে এত নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করেছেন। তো এইগুলো অনেক সময় যারা পর্দার অন্তরালে থাকে তাদেরকে কেউ খেয়াল করে না, তাদের সম্পর্কে কেউ বলতে চায় না, কিন্তু ওনারা যে এই যে একদম একনিষ্ঠ ভাবে লেগে আছে এই হজবরলার সাথে, আমার মনে হয় একদিন হজবরলা সাসকাচুয়ানের সবচেয়ে ভালো একটি কালচারাল প্রোগ্রামের অধিকারী হবে, এবং সবাই এখানে এসে নিজেদের যে সাংস্কৃতিক আনন্দ উপভোগ করার সুযোগ পাবে, এটাই আমি আশা করি। অনেক ধন্যবাদ ভাই ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। আরো দুটা কমেন্ট এসছে। গোলাম সালমান সবুজ ভাই বলেছেন, ডটার ইজ দ্য বেস্ট গিফট ফর এ ফাদার। I truly believe that. Good wishes. নিশ্চয়ই। Thank you. আমার মেয়েকে পেয়ে বা মেয়েদের পেয়ে আমি লাকি। তারা অত্যন্ত লয়াল আমার প্রতি এবং অনেক বেশি রেসপেক্টফুল। তো আমি চেষ্টা করি তাদেরকে আমার ব্যাচটা দেওয়ার জন্য। সবুজ ভাই আমাদের অনুষ্ঠানে এসেছিলেন গেস্ট হিসেবে, অনেক ধন্যবাদ সবুজ ভাই আমাদের সাথে থাকার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য। আর আমাদের সাহেব জো ভাই আছেন, উনিও আমাদের অনেক সাপোর্ট করে থাকেন। আমাদের গেস্ট হিসেবে এসেছিলেন, অনেক ধন্যবাদ সাহেব ভাই দেখার জন্য। উনি আপনাকে শুভকামনা জানিয়েছিলেন। ধন্যবাদ ভাই। শেষ করে দিচ্ছি আমরা আজকের প্রোগ্রামটা। ছোট্ট করে ফাইরুজ হজবরল নিয়ে হচ্ছে what are we doing? What the hell's going on? Like, yeah, আবার কি করতে পারি বা কি করছি? Honestly, আমি হজবরলের কথা অলরেডি অনেক শুনছি।
like everybody talks about the show a lot, অনেক বড় একটা বাংলাদেশি মুভমেন্ট আছে এখানে। Like I said, আমি যখন প্রথমে এখানে আসছিলাম, বাংলাদেশি কমিউনিটি খুব কম ছিল। তো to see যে আমাদের নিজস্ব একটা শো আছে where we highlight our people, এটা আমার জন্য অনেক একটা like pride জিনিস, and I'm so happy to be here. অনেক ভালো বড় একটা production, it's a really big project, and yeah, it's really awesome, I think. Thank you so much. Bangladesh. জসিম ভাই তো বললেন Yes, yeah. ফাইরুজ ফ্রম আচ্ছা বাই দ্য ওয়ে অনি ভাই সুমন ভাইকে অনেক স্পেশালি করে ধন্যবাদ দিয়েছেন জসিম ভাই থ্যাংক ইউ অনেক 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 ধন্যবাদ ওনারা অনিভার ডেডিকেশন নিয়ে তো কথা বলার ইয়ে নেই ইজ দ্য টেকনিক্যাল হেড এন্ড এভরিথিং দ্য ব্রেইন বিহাইন্ড আ লট অফ থিংস আর সুমন ভাইকে আমি এই সুযোগে ধন্যবাদ দিয়ে দিচ্ছি কারণ আমি অনেক সময় ফাঁকি টাকি দিই পাবলিক লাইফে ধন্যবাদ দিয়ে দিলাম সুমন ভাইও he's the marketing head and like he's working on the expansion and everything. এবং দুজনই কেননার সামনের লোক আমরা পুশ করছি ওনাদেরকে কিভাবে সামনের দিকে আনা যায় আমাকে কিভাবে পিছনের দিকে ইয়ে নেওয়া যায় এটা পুশ চলছে আর কি তো দোয়া করবেন আর কি হোটেল ইজ গেটিং বিগার ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ক্যারোবাস রেস্টুরেন্ট থেকে ফাইরুজ আমাদের জন্য এনেছে ওদের হট একদম হট কেক আইটেম যেটা চলছে এখন যেটা হচ্ছে কলিজি সিঙ্গারা তো আপনারা ট্রাই করবেন এটা অল দ্য ওয়ে ফ্রম ক্যারোবাস রেস্টুরেন্ট ওন বাই আ 22-year-old এর ভিতরে আছে আমাকে এটা বের করে দেখাবো Yes, I feel back at the other. So then go after everybody. This is the delicious shingara. নাইস নাইস Super tasty. I really love it. ইয়ে কোথায় গেল অনি ভাইয়ের সঙ্গে প্লিজ ওকে I'll have one from you. ভাই ম্যাম আপনারা নেন আমি খাবো পরে Okay. Yeah, thank you so much for having us. Okay, আমরা sign up করছি হলমহল থেকে this is episode 7 season 3 thank you so much for watching ওকে ধন্যবাদ সবাইকে